সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব খান ইউনুসে ইসরায়েলি বাহিনী সরার পর ৪২ জনের মরদেহ উদ্ধার। এরপর জানিয়ে দিব হামাসের প্রধান হানিয়াকে গুপ্ত হত্যা কাপুরুষের কাজ, ফিলিস্তিনের প্রেসিডেন্টের মন্তব্য। আরও জানিয়ে দিব আন্দোলন ভিন্ন খাতে নিতেই জামায়াত নিষিদ্ধের তৎপর সরকার, মন্তব্য সাইফুল ইসলামের। এরপর জানিয়ে দিব ইসমাইল হানিয়াকে হত্যা যে সতর্ক বার্তা দিল তুরস্ক। আর সর্বশেষ জানিয়ে দিব অবিবাহিত থাকেন একা, শতাধিক সন্তানের বাবা, টেলিগ্রামের সিইও বাস্তবের ভিকি ডোনর। এগুলো ছিল সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন। খান ইউনুসে ইসরায়েলি বাহিনী সরার পর ৪২ জনের মরদেহ উদ্ধার। খান ইউনুস থেকে ইসরায়েলের পদাতিক বাহিনী সরে যাওয়ার পর বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। স্থানীয় সময় মঙ্গলবার উদ্ধার করা হয়েছে ৪২টি মরদেহ। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর মোট ৮ দিনের স্থল অভিযান অঞ্চলটিতে কমপক্ষে ২৫৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, অন্তত ৩০০ আহত হয়েছেন এবং ৩১ জন নিখোঁজ রয়েছে। এদিকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ায় বাসিন্দাদের অনেকে ফিরতে শুরু করেছে বিধ্বস্ত এলাকায়। উদ্ধার কর্মীদের পাশাপাশি মরদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয়রা। গত সপ্তাহের শেষে খান ইউনুসে আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। তবে পর্যাপ্ত সময় না দিয়েই শুরু হয় আগ্রাসন। বিমান হামলার পাশাপাশি চলে স্থল অভিযান। ইসরায়েলের দাবি ১৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে ৮ দিনের এই অভিযানে। ধ্বংস করা হয়েছে হামাসের অনেক টানেল ও অস্ত্র, গুড়িয়ে দেওয়া হয় অন্তত ৩০০ ঘরবাড়ি, এমনকি কবরস্থানও। এদিকে হামাসের প্রধান হানিয়াকে গুপ্ত হত্যা কাপুরুষের কাজ, ফিলিস্তিনের প্রেসিডেন্টের এমন মন্তব্য। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার ৩১ জুলাই এক প্রতিবেদনে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দখলদারিত্ব মোকাবেলায় ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার আহ্বান জানান মিস্টার আব্বাস। এই ধরনের হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন আব্বাস। হামলায় হানিয়ার মৃত্যু চলমান সংকটকে আরও ভয়াবহ রূপ দেবে বলেও মত তার। উল্লেখ্য যে বুধবার ৩১ জুলাই ইরান সফরকালে গুপ্ত হত্যার শিকার হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যান এই হামাস নেতা। এদিকে আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই জামায়াত নিষিদ্ধে তৎপর সরকার, মন্তব্য করল সাইফুল ইসলাম। চলমান আন্দোলন ভিন্ন খাতে নিতেই সরকার জামায়াত শিবিরকে সন্ত্রাসের দমনে আইনে নিষিদ্ধ করতে চাইছেন বলে মন্তব্য করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক। বুধবার ৩১ জুলাই এক সভায় তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী সরকার প্রশাসনকে ব্যবহার করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ভবিষ্যতে সেই বিচার জনগণ করবে। এ সময় গণতন্ত্রের মঞ্চের নেতারা অভিযোগ করেন, দেশের মানুষ গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। রাজনৈতিকভাবে সংকটের সমাধান করতে সরকারকে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান তারা। গণতন্ত্র মঞ্চ পল্টন মোড়ে বিক্ষোভের ডাক দিলেও পুলিশের বাধায় পানির ট্যাঙ্কি এলাকায় সংক্ষিপ্তভাবে গণমাধ্যমের সামনে কথা বলেন। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যায় যে বার্তা দিল তুরস্ক। ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। হামাস প্রধানের নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। বুধবার ৩১ জুলাই সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পস। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য ঘটনা। এই হত্যার নিন্দা জানায় তুরস্ক। আরও বলা হয়েছে, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছে নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের মুখোমুখি হবে। এর আগে মঙ্গলবার হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন। চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত ২ বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। ৫৮ বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন। আহমেদ ইয়াসিন ২০০৪ সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন। ২০০৬ সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস।
অবিবাহিত, থাকেন একা, শতাধিক সন্তানের বাবা। টেলিগ্রামের সিইও বাস্তবের ভিকি ডোনর। সিনেমার পর্দায় আয়ুষ খান খুরানা অভিনীত ভিকি চরিত্রটি রোজগারের জন্য শুক্রাণু দান করত। পাভেলের কাহিনী অনেকটাই আলাদা। তার পোস্ট থেকে জানা গিয়েছে তিনি শুক্রাণু দান শুরু করেছিল 15 বছর আগে। তিনি অবিবাহিত, একা থাকতে পছন্দ করেন, অথচ শতাধিক সন্তানের বাবা তিনি। 12টি দেশে রয়েছে তার সন্তানেরা। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামের সহ প্রতিষ্ঠাতা 39 বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত পাভেল দুরফের সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে জানা গিয়েছে তার ভিকি ডোনরের পরিচয়। সিনেমার পর্দায় আয়ুম খান খুরানা অভিনীত ভিকি চরিত্রটি রোজগারের জন্য শুক্রাণু দান করত। আর পাভেলের কাহিনীটা অনেকটাই আলাদা। তার পোস্ট থেকে জানা গিয়েছে তিনি শুক্রাণু দান শুরু করেছিলেন বছর 15 আগে এক বন্ধুর অনুরোধে। পাভেল জানাচ্ছেন, কিছু সমস্যার কারণে সন্তান ধারণ করতে পারছিলেন না সেই বন্ধু দম্পতি, তাই তারা একটি ক্লিনিকে গিয়ে স্প্যাম ডোনেট করতে অনুরোধ করেছিলেন পাভেলকে। প্রথমে এই কথা তার কাছে অবিশ্বাস্য ও অসম্ভব শোনালেও ক্লিনিকে গিয়ে পাভেল জানতে পারেন তার শুক্রাণু গুণগত মান খুবই ভালো। তাই সে যাত্রায় শুধু বন্ধুকেই সাহায্য করলেও পরে আবার পাভেল ফেরেন ওই স্প্যাম ডোনেশন ক্লিনিকে। এরপরে অসংখ্যবার শুক্রাণু দান করেছেন তিনি। এখন অবশ্য আর স্প্যাম ডোনেশনের সঙ্গে যুক্ত নন তিনি। দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগও নেই ওই ক্লিনিকের সঙ্গে। কয়েকদিন আগেও পাভেলকে ওই ক্লিনিক জানায় তিনি এখন শতাধিক সন্তানের বায়োলজিক্যাল বাবা। 12টি দেশ জুড়ে রয়েছে তার সন্তানেরা। এও জেনেছেন যে একটি আইভিএফ ক্লিনিকে এখনও তার শুক্রাণু রয়েছে। ডোনারের পরিচয় কোনো পরিবারকেই দেওয়ার নিয়ম নেই, ফলে তার শুক্রাণু ব্যবহারকারীদের কাছে এখনও অজ্ঞাতনামাই পাভেল। তবে পাভেল চান আগামী দিনে ওই ক্লিনিক তার ডিএনএ পরিচয় প্রকাশ্যে আনুক। এইভাবে তার সকল ঔরসজাত সন্তান একে অপরের সঙ্গে হয়তো কোনো সময় যোগাযোগ করে উঠতে পারবে, এমন আশাই পাভেলের। একই সঙ্গে পাভেলের বার্তা, যদি শুক্রাণুর মান ভালো হয়, সুস্থ হয়, তাহলে আরো অনেকের উচিত শুক্রাণু দান করা। এতে বহু পরিবার আগামী দিনে উপকৃত হবে। পাভেলের এই পোস্ট ইতোমধ্যেই নেট দুনিয়ায় চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে। চর্চার বৃত্তে এসেছে স্প্যাম ডোনেশনের মতো জরুরি বিষয়টিও।